রাত ৩টার দিকে মিলির ডাকে সাবিনার ঘুম ভেঙে গেল। সে ঘুম থেকে উঠেই বলল, কি হয়েছে আপা? এত রাতে আপনি আমাকে ডাকছেন কেন? কেন ডাকছি বুঝতে পারছো না? তুমি জানো না এটা সেহরির সময় রান্না শুরু করতে হবে? হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু সেহরির তো এখনো অনেক দেরি। এত আগে কেন ঘুম থেকে উঠাচ্ছ? এখানে তোমার এটাই প্রথম রোজা, তাই তুমি কিছু জানো না। বেশি কথা না বলে তাড়াতাড়ি আমার সঙ্গে রান্নাঘরে চলো। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। মিলি রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর সাবিনা ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এলো। বাটিতে অল্প কিছু চাল দেখে সাবিনা বলল, আপা, এতটুকু চাউল সবার কি এতটুকুতে হবে? আমরা কি রোজা রাখবো না? কে বলেছে আমরা রোজা রাখবো না? আমরা রোজা না রাখলে রিমি ম্যাডাম অনেক বকাঝকা করবে। আমরাও রোজা রাখবো। তাহলে এত অল্প চাউল কেন নিয়েছো? এতটুকুতে তো শুধু স্যার আর ম্যাডামেরই হবে। এতটুকুই নির্ধারিত আছে। এখনকার রান্নার জন্য ম্যাডাম আগেই সব কিছু ভাগ করে রেখে দিয়েছে। আমরা চাইলেও এর থেকে বেশি পরিমাণ নিতে পারবো না। তাহলে আমরা কি খাবো? চুপচাপ থাক বোন। আজ প্রথম রোজার দিনও তুই মনে হচ্ছে অনেক বকা শোনাবি। দয়া করে চুপ কর, সব দেখতে পাবি পরে। সাবিনা কোনো কথা না বলে চুপচাপ মিলিকে সাহায্য করতে লাগলো। রাত তখন ৪টা। বাড়ির মালিক রাসেল আর রিমি খাবার টেবিলে খাবারের জন্য অপেক্ষা করছে। রিমি উচ্চস্বরে বলল, কি হলো? এত সময় লাগে রান্না করতে? কখন থেকে বসে আছি আমরা। মিলি আর সাবিনা দুজনে খাবারগুলো এনে ডাইনিং টেবিলে রাখল। রাসেল আর রিমি খাওয়া দাওয়া শুরু করে দিল। সাবিনা আর মিলি পাশে দাঁড়িয়ে আছে। রাসেল তাদের উদ্দেশ্য করে বলল, তোমরা ভেতরে যাও, আমাদের খাওয়া হয়ে গেলে তোমাদের ডেকে পাঠাবো। সাবিনা আর মিলি চুপচাপ চলে গেল। এ কি আপা, সেহরি টাইম তো চলে যাবে। আমরা কখন খাবো? খাবো খাবো, ম্যাডাম আর স্যারের খাওয়া শেষ হলেই আমরা খাবার খাবো। এখানে এমন নিয়ম কেন? আমি আগে যে বাড়িতে থাকতাম সেখানে স্যার আর ম্যাডাম খাবার খাওয়ার সময় আমাদেরকেও আলাদা করে ভাগ করে দিত। তুমি এই বাড়ির নিয়ম কিছুই জানো না, চুপ করো। ম্যাডাম যদি কিছু শুনতে পায় তাহলে আমাদের খবর আছে। স্যার ম্যাডাম তো আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে, রোজার মাসেও কি আমাদের সঙ্গে এমন করবে? চুপ করো, তুমি এসব কথা এখন বলো না। সাবিনা চুপ করে যায়। কিছুক্ষণ পর রিমি সাবিনা আর মিলিকে ডাক দিলে তারা খাবার ঘরে আসলো। জি ম্যাডাম, বলুন। আমাদের খাবার খাওয়া হয়ে গেছে। কালকে রাতের কিছু খাবার ফ্রিজে আছে, তোমরা সেগুলো গরম করে খেয়ে নাও। ঠিক আছে ম্যাডাম। আর শোনো, এই টেবিলগুলো ভালো করে পরিষ্কার করে রাখো, সকালে যেন কোনো আবর্জনা না থাকে, ঠিক আছে? আমরা ঘুমাতে যাচ্ছি। ঠিক আছে ম্যাডাম, আমরা সব পরিষ্কার করে রাখবো। মিলি ফ্রিজ থেকে খাবারগুলো বের করে রান্নাঘরে গরম করতে গেল। সাবিনা পেছন পেছন গিয়ে বলল, এত কষ্ট করে গরম খাবার রান্না করলাম, কিন্তু সেই খাবারে কিছুই পেলাম না। এখন এই বাসি খাবারগুলো খেতে হবে। এগুলো খেয়ে আমরা কিভাবে রোজা রাখবো আপা? যা দিয়েছে সেগুলোই খেতে হবে। তাহলে থাক, আমি রোজা রাখবো না। রোজা রাখবে না মানে? তাহলে সারাদিন কি খাবার খাবে? খেয়ে নেব, বাড়িতে অনেক কিছুই তো আছে। ম্যাডাম তোমাকে কিছুই খেতে দেবে না। এবারে নিয়ম সবাইকেই রোজা রাখতে হবে। তাই বলে এই খাবারগুলো খেয়ে রোজা রাখবো? কথা বলো না বোন। দেখো, ম্যাডাম শুনতে পেলে অনেক রেগে যাবে। যা পেয়েছো সেগুলোই খাও, খাবারগুলো তো নষ্ট হয়নি। সাবিনা চুপ করে যায়। কিছুক্ষণ পরে খাবার গরম করে তারা দুজন খাবার খেতে বসল। সাবিনা খাবার মুখে নিতেই বলল, তুমি বললে খাবার নষ্ট হয়নি, কিন্তু এগুলো টক টক লাগছে। ও কিছু হবে না, ভেবে নাও এখানে লেবুর রস দিয়েছি। আপা, এগুলো কি খাওয়া যায়? এরকম নষ্ট খাবার খেলে আমাদের তো পেট খারাপ করবে। কি করব বলো, এগুলোই খেতে হবে আমাদের। আমি কি ম্যাডামের কাছে এ বিষয়ে একবার বলবো? না, সেই ভুলটা করো না। ম্যাডাম অনেক স্ট্রিক্ট। তুমি জানো না ম্যাডাম কি কি করতে পারে। সাবিনার কথা না বলে কোনো মতে খাবার খাওয়ার পর দুজনে টেবিল পরিষ্কার করে ঘুমোতে চলে গেল। পরদিন সকালে রিমা সাবিনাদের রুমের দরজায় অনেক জোরে জোরে নক করতে থাকে। এত সময় ধরে কে ঘুমায়? এবারের মালিক নও তোমরা, এবারে কাজের লোক, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। মিলি ঘুম থেকে উঠে দরজা খুলে দিল। কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে মানে? কাজ কি করবে? এত বেলা অবধি ঘুমাচ্ছ? ভোরে রান্না করে কাজগুলো শেষ করে ঘুমাতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই আর কি। রিমি কোনো কথা না শুনে মিলির গালে কষিয়ে একটা থাপ্পড় দিল। শব্দ শুনে সাবিনা ঘুম থেকে উঠে যায়। আমার মুখে মুখে তর্ক করার চেষ্টাও করবে না, যাও কাজ করো। এটা বলে রিমি চলে যায়।
কি হয়েছে আপা? কিছু না, চলো কাজ করতে হবে। সারাদিন সাবিনা ও মিলি বিরতিহীনভাবে কাজ করার পর বিকেলে ইফতারের জন্য রান্না শুরু করে দিল। সাবিনা হাসি মুখে বলল, যাই হোক, এই ইফতারের সময় অন্তত একটু ভালো খাবার খেতে পাবো। সারাদিন অনেক পরিশ্রম গেছে আমার, অনেক ক্লান্ত লাগছে জানো আপা। মিলি কোনো উত্তর না দিয়ে নিজের মতো করে কাজ করে যাচ্ছে। ইফতারের সময় রাসেল ও রিমি ইফতার শেষ করে বেঁচে যাওয়া কিছু খাবার সাবিনা ও মিলিকে দিয়ে তারা দুজন নামাজের উদ্দেশ্যে সেখান থেকে চলে যায়। আপা, এত সময় পরে রোজা ভাঙবো, আমরা কি মানুষ নই? স্যার ম্যাডাম আমাদের সঙ্গে যে ব্যবহারগুলো করে সেগুলো কি মানুষের মতো ব্যবহার? চুপ করো, ম্যাডাম আর স্যার এরকমই। তারা শুধু নিজেদের কথা ভাবে, অন্যদের কথা ভাবে না তারা। আমাদের এটার প্রতিবাদ করা উচিত। আমরাও তো মানুষ, তারা তো আমাদের মানুষ বলেই মনে করে না। প্রতিবাদ করবে, এটা করার চেষ্টাও করো না। এর আগে অনেক কাজের লোককে ম্যাডাম মারধর করেছে, এমনকি মিথ্যা অপবাদ দিয়ে জেলে পর্যন্ত পাঠিয়েছে। তাই এসব কথা মাথা থেকে বের করো, যা হচ্ছে হতে দাও, যা পাচ্ছ সেগুলিই খাও। সেহরির সময় রান্নাবান্না শেষে রিমি আর রাসেল খাবার খাওয়া শেষ করে সাবিনা ও মিলিকে ডাক দিল। ফ্রিজে খাবার আছে, ওগুলো খেয়ে নিও। আর শোনো, খাবারগুলো গরম করতে যেও না, গ্যাসের অনেক দাম বেড়েছে। ওই খাবারগুলো এভাবেই খাও, আমরা ঘুমাতে যাচ্ছি। আর ঠান্ডা খাবারই খেতে থাকে। আপা, এগুলো কি খাওয়ার মতো খাবার? গরম না করে আমরা কিভাবে খাবো এগুলো? ম্যাডাম এভাবেই খেতে বলেছে, কি করব? ম্যাডামের কথা বাদ দাও, আমাকে দাও তো, আমি খাবারগুলো গরম করে নিয়ে আসি। ম্যাডাম জানতে পারলে অনেক রেগে যাবে। ম্যাডাম জানতে পারবে না, আমি খাবারগুলো গরম করে নিয়ে আসি, দাও। না থাক। এটা বলে মিলি সেই ঠান্ডা খাবারগুলোই খেতে থাকে, ইচ্ছে না থাকা সত্ত্বেও। সাবিনাও বাধ্য হয়ে সে খাবারগুলো খেয়ে নিল। পরের দিন সকালে সাবিনা, মিলি, আজকে ইফতারের সময় আমার বাড়িতে অনেক গেস্ট আসবে, পাশে ফ্ল্যাটের ভাবিরা আসবে। তাই আজকে অনেক খাবার রান্না করতে হবে তোমাদের। আর হ্যাঁ, পুরো বাড়ি পরিষ্কার করবে ভালো করে। ম্যাডাম, আমি তো কালকেই বাড়ি পরিষ্কার করেছি। তাতে কি হয়েছে? আজকে আবার নতুন করে পরিষ্কার করবে। ম্যাডাম, রোজা রেখে এত কাজ করা যায় না। আবার আপনি সেহরির সময় পেট ভরে খাবার খেতে দেন না। কি বললে? আমি তোদেরকে পেট ভরে খাবার খেতে দেই না? তোমাদের সাহস কি করে হলো আমাকে এই ধরনের কথা বলার? এটা বলে রিমি সাবিনার গালে একটা থাপ্পড় দিল। আরেকবার মারতে যাবে, তখনই মিলি বলল, ম্যাডাম, ওকে মাফ করে দিন। ও এবারই নিয়ম সম্বন্ধে তেমন কিছু জানে না। আমরা সব কাজ করে দিচ্ছি ম্যাডাম। ঠিক আছে, কিন্তু দ্বিতীয়বার যেন আমি এই ধরনের কথা না শুনি। এটা বলে রিমি সেখান থেকে চলে যায়। তোকে না কতবার বারণ করেছি ম্যাডামের মুখে মুখে তর্ক করবি না? তুই কেন ম্যাডামের সাথে কথা বলতে গেলি? দেখলি তো, মার খেতে হলো। চল, কাজগুলো সেরে নি। সন্ধ্যায় তাদের পাশের ফ্ল্যাট থেকে গেস্ট আসলো। তারা সবাই একসাথে ইফতার শুরু করলো। রিমির ইশারায় সাবিনা ও মিলি রান্নাঘরে চলে গেল। শিলা রিমিকে বলল, আচ্ছা, তোমরা তো এত ধার্মিক, তোমার বাড়ি কাজের মেয়েরা রোজা রাখে না, তোমরা এটা মেনে নিলে? কে বলেছ ওরা রোজা নেই? ওরাও রোজা আছে। তাহলে ওরা ভিতরে কেন গেল? ওদেরকে কিছু খাবার দিলে না? ওরা কি দিয়ে ইফতার করবে? রান্নাঘরে অনেক খাবার আছে, তাই ওরা রান্নাঘরে খেয়ে নেবে। ও আচ্ছা, ঠিক আছে। ইফতার শেষে শিলা আর সাগর হাত পরিষ্কারের জন্য ওয়াশরুমে আসলো। সেই মুহূর্তে তারা দেখল রান্নাঘরে সাবিনা আর মিলি ফ্রিজ থেকে বের করে ঠান্ডা খাবার খাচ্ছে। এ কি, তোমরা এই খাবারগুলো কেন খাচ্ছ? তোমাদের যে খাবার দেওয়া হয়েছে সেগুলো খাও। কিসের খাবার? কোন খাবার খাবো? কেন, রিমি তোমাদের ইফতার করার জন্য খাবার দেয়নি? না ম্যাডাম, আমাদের কোনো খাবার দেয়নি। ম্যাডাম আমাদের এগুলোই খেতে বলেছে। কিন্তু রিমি তো আমাদের বলল তোমাদের খাবার দিয়েছে। মিলি বারবার ইশারাতে চুপ করতে বললেও সাবিনা সেদিকে ভ্রুক্ষেপ না করে সাগর ও শিলার কাছে তাদের উপর হওয়া সকল অত্যাচারের কথা খুলে বলল। ছি, রাসেল আর রিমি এই ধরনের মানুষ? তাদের পাশের ফ্ল্যাটে থেকেও আমরা তাদের এমন নোংরা ব্যবহার কথা জানতে পারলাম না। তোমাদের ওদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। ওদেরকে বোঝানো উচিত গরিবরাও মানুষ। তারা এমন একটা পবিত্র মাসে রোজা রাখে, নামাজ পড়ে, আবার সেই সাথে এমন ধরনের পাপ কাজ করে বেড়ায়। ছি! আমরা কি করব ম্যাডাম? আমরা তো সামান্য কাজের লোক। আমরা কিছু বললে স্যার ম্যাডাম আমাদের গায়ে হাত তুলবে। শোনো, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা তোমাদের কিছু প্ল্যান দিচ্ছি। জি ম্যাডাম, বলুন। শিলা ও সাগর কিছু বুদ্ধি দিয়ে সেখান থেকে চলে গেল।
সেহেরির সময়। কি হলো, এখনো রান্না হয়নি? আর কত সময় লাগবে? সাবিনা রিমির কাছে এসে বলল, আসলে ম্যাডাম গ্যাস শেষ হয়ে গেছে, তাই কিছু রান্না করতে পারিনি। মানেটা কি? আগেই কথা বলতে পারিসনি? এখন আমরা কি খেয়ে রোজা রাখবো? ম্যাডাম, ফ্রিজের কিছু খাবার আছে, সেগুলো কি খাবেন? ঠান্ডা খাবার? হ্যাঁ, ওগুলোই আছে। এখন তো কোনো উপায় নেই রিমি, আমাদের এখন ওইগুলোই খেতে হবে। ঠিক আছে, নিয়ে আসো। মিলি ফ্রিজ থেকে ঠান্ডা খাবার এনে টেবিলের উপর রাখে। রিমি ও রাসেল সে খাবারগুলো খেয়েই ঘুমোতে চলে যায়। পরের দিন সকালে রিমির শরীর খারাপ হওয়ায় মিলি প্রশ্ন করল, কি হয়েছে ম্যাডাম? ঠান্ডা লেগেছে, হয়তো কালকে ওই ঠান্ডা খাবার খাওয়ার জন্যই এমনটা হয়েছে। পেটের মধ্যেও কেমন একটা লাগছে। তোমরা যাও এখান থেকে, কাজ শুরু করো। সাবিনা আর মিলি কিছু না বলে নিজেদের কাজে চলে যায়। ইফতারের সময় সাবিনা ও মিলি নিজেদের ঘরে বসেছিল। তখনই রিমি এসে বলল, এখানে বসে আছো যে, রান্না করবে না ইফতারের জন্য? ম্যাডাম, গ্যাস তো আনা হয়নি, কিভাবে রান্না করব? মানে, তোমরা গ্যাস নিয়ে আসোনি? যাও এখনই গিয়ে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। মাগরিবের আজান দেওয়ার পরেও ইফতারের জন্য খাবার না আসায় রিমি চিৎকার করে বলল, আজান দিয়ে দিল, আমি কখন রোজা ভাঙবো? তোমরা জানো না আজান দেওয়ার সাথে সাথে রোজা ভাঙতে হয়? সারাদিন রোজা আছি, আমার ক্ষুধা পেয়েছে। ম্যাডাম, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে মানে? আমরা কি খাবো? আমরা কি এখন না খেয়ে থাকবো? তখনই দরজায় নক করার আওয়াজ পেয়ে রাসেল দরজাটা খুলে দেয়। দরজা খোলার পর সাগর বলল, কি হয়েছে? এই ইফতারের সময় চিৎকার চেঁচামেচি করছিস কেন? দেখ না, আজান দিয়ে দিয়েছে, কিন্তু রান্না শেষ হয়নি এখনো। এবার রোজা কিভাবে ভাঙাবো? কত সময় পার হয়ে যাচ্ছে। শুধু একদিনের জন্য এত ছটফট করছো? আর তোমরা যে দিনের পর দিন ওদের সঙ্গে যে অত্যাচারটা করো, সেটা কি ঠিক? মানে, কি বলতে চাইছো তোমরা? কি বলতে চাইছি বুঝতে পারছো না? এতদিন যাবৎ সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত তোমরা মিলি আর সাবিনার সাথে যে আচরণগুলো করেছো, সেটা কি ঠিক? তোমরা তো ওদেরকে মানুষ বলেই মনে করো না। সেহরির সময় ঠান্ডা পচা খাবার খাওয়ানো, আবার ইফতারের সময় দেরি করে উচ্ছিষ্ট খেতে দেওয়া, এগুলো কি ঠিক? আজকে আমাদের কথাতেই ওরা ইচ্ছে করে কাজগুলো করেছে, তোমাদের শিক্ষা দেওয়ার জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য। কিন্তু একদিনে ক্ষুধার জ্বালাই তোমরা এতটা পাগল হয়ে গেছো। রিমি আর রাসেল চুপচাপ দাঁড়িয়ে কথাগুলো শুনছিল। রিমা বলে ওঠে, আমি বুঝতে পেরেছি, আমি ভুল করেছি। আমার এমনটা করা উচিত হয়নি ওদের সাথে। আমি কখনো এইসব বিষয়গুলোকে তেমন গুরুত্ব সহকারে দেখিনি। আজকে আমি নিজের সঙ্গে হয়েছে বলে বুঝতে পারছি। মিলি, সাবিনা, আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, আজ পর্যন্ত আমরা তোমাদের সঙ্গে যা করেছি অন্যায় করেছি। বাড়িতে কাজ করে বলে তাদের সাথে এমন আচরণ করা ঠিক হয়নি। তারাও তো মানুষ। আমরা নিজেদের ভুলটা বুঝতে পেরেছি, আমাদেরকে ক্ষমা করে দিও তোমরা। ম্যাডাম, আপনারা আপনাদের ভুল বুঝতে পেরেছেন, এটাই আমাদের কাছে অনেক। তোমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু বাড়িতে কাজের লোকদের সঙ্গে তোমরা যে ব্যবহারগুলো করেছো, সেগুলোর জন্য তোমাদের কোনো ইবাদতই কখনোই কবুল হয়নি। মানুষ গরিব হোক বা ধনী, তারা সবাই মানুষ, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। মানুষের সাথে অন্যায় অত্যাচারকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। মানুষ সেবা পরম ধর্ম। আর লজ্জা দিও না ভাবি, আমরা বুঝতে পেরেছি আমরা কত বড় ভুল করেছি। আমরা আর এমন কাজ কখনো করব না। মোটিভেশন। নামাজ রোজা রাখলেই আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করাও জরুরি। গরিব ও বাড়ির কাজের লোক বলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা, খাবারের কষ্ট দেওয়া, এগুলো চরম অমানবিক কাজ। বাঁধনের স্বামী রাহিমের সঙ্গে তার বড় জায়ের বেশ ভাব, শুধু ভাব নয়, গলায় গলায় ভাব। রাহিম বাঁধনের থেকেও বেশি তার ভাবের কথা শোনে। এই নিয়ে প্রায় তাদের কথা কাটাকাটি হয়। শরীরটা ভালো লাগছে না, একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে? কদিন ধরে কিছু ভালো লাগছে না, মাথাটা জিমজিম করছে, বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারি না, সকালে রান্না করতে গিয়ে মাথা ঘুঁড়ি দিয়েছে। তুমি আবার রান্নাও করো? আজ অবধি তো কখনো দেখলাম না। বড়োভাবে রান্না করলে তুমি রান্নাঘরেও যাও না, এত সমস্যা কোথা থেকে হাজির হলো? তুমি বলতে চাইছো কি আমি রান্না করি না? তোমরা ভাবে সব কাজ করে আমি সারাদিন শুয়ে বসে থাকি? বলতে চাইছি না, আমি বলেছি। তুমি আসার আগে ছুটে রান্নাঘরে গিয়ে কাজ দেখালে তুমি দেখবে কি করে? সারাদিন বাসায় তুমি থাকো নাকি আমি? সকাল সকাল কোনো চিল্লাচিল্লি করতে যাচ্ছি না রাহিম, রাগ উঠিও না। রেগে গেলে কি করবে? হ্যাঁ, আমাকে মারবে?
বড় ভাবির সাথে তোমার এত রেশারেশি কিসের? মিলেমিশে থাকতে পারো না? নিজের স্বামী রেখে আমার স্বামী ধরে টান দিলে আমি হাত পা গুটিয়ে বসে থাকবো? ভাবি দেবর সম্পর্ককে তোমরা প্রেমিক প্রেমিকা করে ফেলেছ। কি ভেবেছো আমি কিছু বুঝি না? সব খবর রাখি না আমি? এক থাপ্পড় গাল ফাটিয়ে ফেলবো। খালি উল্টাপাল্টা কথা। সন্দেহ করা ভালো, কিন্তু সন্দেহের বসে বেশি কিছু ভাবা ঠিক না। থামলে কেন? মারো, মেরেই ফেলো। এসব নোংরামি দেখাচ্ছে মরে যাওয়াই ভালো। ভাবির সঙ্গে তোমার রঙ্গলীলা দেখতে ইচ্ছে করে না। এসব সহ্য হয় না আমার। আমি কেন? কোনো মেয়েরই তার স্বামীর সাথে এসব সহ্য করবে না। আর একটু উল্টোপাল্টা কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। ভাবিকে আমার সাথে জড়িয়ে বাজে কথা বকবে না। নিজের চোখে দেখেছি সেদিন রাতে ভাবির ঘর থেকে বের হতে। ভাইয়া বাসায় ছিল না। তুমি অত রাতে তার ঘরে কি করছিলে? রাতকানা রোগে ধরলো তোমাকে? কি উল্টোপাল্টা বকছো? বেশি কথা বলো না, তৈরি হও, ডাক্তারের কাছে যেতে হবে। আমি বাইরে অপেক্ষা করছি। বেশি সময় অপেক্ষা করিও না, তাহলে ফেলে চলে যাব। রাহিম বের হয়ে গেল। বাঁধন থমেরে বসে রইল। রাগে জিদে তার চোখ দিয়ে পানি পড়ছে। তৈরি হয়ে বের হতেই বড়ভাবে এসে বলল, রাহিম কোথায় যাচ্ছ? বাঁধনকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। কোনো দরকার ভাবি? দরকার তো একটু ছিল। বাঁধন তোমার কি হয়েছে? ও শরীরটা কয়েকদিন ধরে ভালো নেই, তাই ডাক্তারের কাছে নিতে বলছে। এই কারণে কেউ ডাক্তারের কাছে যায়? সামান্য কারণে টাকা খরচের ধান্দা? তাহলে তো সেটার থেকে আমার কাজটা জরুরি। এক কাজ করো রাহিম, আজকে ডাক্তারের কাছে যেতে হবে না। আমার কিছু জিনিসপত্র লাগবে, এনে দাও। রুমে এসো, আমি লিস্ট দিচ্ছি। আপনার উপর আমার জান করবান ভাবি। আপনার হুকুম অমান্য করার সাহস আমার নেই। আপনি যা বলবেন তাই হবে। আমি আসছি। বাঁধন বাকরুদ্ধ হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। কি বলবে ভাষা নেই। ভাবি বাঁকা হাসি দিয়ে রুমে চলে গেল। শুনল তো ভাবি কি বলল? এতটুকুর জন্য ডাক্তার দেখানোর কি দরকার? শুধু শুধু টাকা নষ্ট। এখন ডাক্তারের কাছে গেলে এতগুলো টেস্ট দিবে, পরে টেস্টগুলো দেখে বলবে সব কিছু নর্মাল। এত কিছু দরকার আছে বলো? ভাবি নাকি একটা জরুরি প্রয়োজন আছে। আমি বরং সেখানে যাই। মন খারাপ করো না, তোমাকে আরেকদিন সময় নিয়ে ডাক্তারের কাছে যাব। দূরে যাও, তোমার এই হাত দিয়ে আমাকে স্পর্শও করবে না। যাও, তোমার ভাবির কাছে যাও, আমার কাছে আসবে না। আহা শোনাবো, রাগ করে কেন? ভাবির খুব বেশি প্রয়োজন, তাই জিনিসপত্রগুলো এনে দেই। তোমাকে অন্য একদিন নিয়ে যাব, প্রমিস করছি। আমার অসুস্থতার থেকে ভাবির কাজটা বেশি জরুরি। ডাক্তারের কাছে পরও যেতে পারবো, তার কাজটা না করলে দুনিয়া উল্টে যাবে। বাহ, সাব্বাস রহিম, তোমার মতো স্বামী ঘরে ঘরে চাই। তাহলে কোনো বড় ভাইয়ের বউয়ের সমস্যা হবে না। আমার একটা দেবত থাকলে আমারও ভালো হতো, সকল প্রয়োজন পূরণ হয়ে যেত। রাহিম জেগে বাঁধনের গালে একটা জোরে থাপ্পড় মারল। আঙুল তুলে রাগী গলায় বলল, থাপ্পড়টার কথা মনে থাকলে ফালতু বকবক করো না। যাও, রুমে যাও। ভাবির সাথে জোড়া দিবে না। তুমি তোমার লিমিট ক্রস করো না, তাহলে বিপদে পড়বে। তুমি আমার গায়ে হাত তুললে? তোমার ভাবির জন্য তুমি আমার গায়ে হাত তুললে? আমি কাউকে ছাড়বো না। তোমার ভাবিকে তো আরও আগে নয়, আমার স্বামীকে নিয়ে যাওয়ার শাস্তি তাকে পেতেই হবে। দৌড়ে ভাবির রুমে গিয়ে ভাবির চুলের মুঠি টেনে ধরে বলল, নিজের স্বামী থাকা সত্ত্বেও আমার স্বামীর দিকে নজর দিতে লজ্জা করে না? বাজে মহিলা, আমার জীবনটাকে নরক করেছিস কেন? তোর কোন বাড়া বাধা আমি ছাই দিয়েছি? কয়টা লাগে তোর? হ্যাঁ, একটা দিয়ে মন ভরে না? রাহিম, তোমার ও পাগল হয়ে গেছে। ওর হাত থেকে আমাকে রক্ষা করো। মেরে ফেললো আমাকে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। আজকে তোকে মেরে ফেলবো, দরকার পড়লে নিচে জেলে যাব, তাও আমি আজকে তোকে মেরে ফেলতে হব। ভাবির চিৎকার শুনে রাহিম ছুটে এলো। বাঁধনের হাত থেকে তাকে ছাড়াতে ছাড়াতে ধমক দিয়ে উঠল, তুমি পাগল হয়ে গেছো? ভাবির চুল ছাড়ো বলছে, ব্যথা পাচ্ছে। বাঁধন, পাগলামি করো না। রাহিম জোর করে আরিফার চুল ছাড়িয়ে নিল। আরিফা রাহিমের বুকে মাথা রেখে হু হু করে কেঁদে উঠল, তোমার বউ আমাকে মেরে ফেলবে রাহিম, আমাকে বাঁচাও। ডাইনি আমার থেকে কীভাবে তাকিয়েছে দেখো। ওকে তোমার সামনে থেকে সরতে বলো, নয়তো আমি যে কী করে ফেলবো নিজেও জানি না। এই নোংরা মহিলা তোমার কাঁধে মাথা রেখেছে কেন? আমার মাথা ঠিক নাই। আমি বলে দিচ্ছি আমি ওকে খুন করব। তুমি ওকে ছেড়ে দাও বলছে। ছেড়ে দিয়েছে, এবার শান্তি। চলো রুমে চলো, আমি ওনাকে একটু ধরবো না। তুমি আমার বউ, আমি তোমাকে ভালোবাসি। আরিফা অবাক চোখে তাকিয়ে আছে। রাহিম চোখের ইশারায় কিছু বোঝালো, যাতে আরিফার মুখে হাসি ফুটে উঠল। রাহিম বাঁধনকে নিয়ে চলে গেল। দুদিন পর রাহিমের বড় ভাই নাসির ফিরল। প্রজেক্টের কাজে সে বেশিরভাগ সময় এক জেলা থেকে আরেক জেলা ঘুরে বেড়ায়। সেই সুযোগে তার বউ দেবরের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছে। ভাই আসবো? আরে বাঁধন যে, এসো এসো। বাঁধন ভেতরে ঢুকল। কি খবর তোমার, বলো। আসার পর তো তোমাদের দেখা পেলাম না, হঠাৎ গায়েব হয়ে গিয়েছিলে নাকি? গায়েব হতে পারলে তো অনেক ভালো হতো, তার পারলাম কোথায়? চেহারা রেহাল কেন? ঠিকমতো ঘুমাও না? চোখে নিচে তো ডার্ক সার্কেল পড়ে গেছে, চোখ মুখ ফোলা ফোলা। আমি দাঁড়িয়ে থাকতে পারি না, মাথা ভনভন করে। আমি কি বসতে পারি? হ্যাঁ বসো, তোমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে, ডাক্তার দেখাও না? আপনার ভাইয়ের ডাক্তার দেখানোর সময় আছে, কিন্তু ভাবিকে নিয়ে বাইরে ঘুরতে অনেক সময় আছে। তোমার কথা আমি ঠিক বুঝলাম না। ভাবি কোথায়? একটু বাইরে গেল, বলল কিছু শপিং আছে।
শপিংয়ে যায়নি, দেবরের সাথে প্রেম করতে গিয়েছে। আপনি পাশে আছেন, তাদের সময় কাটাতে সমস্যা হচ্ছে। দেখেন কোনো হোটেলে গিয়ে উঠেছে। কি বলছে এসব? নিজের স্বামী ভাসুরের বউকে নিয়ে এসব বাজে কথা বলতে তোমার মুখে বাঁধলো না? ছি বাদন। সত্যি কথা বলতে কোনো সমস্যা নেই, সত্যি কথা বলতে মুখে কেন বাঁধবে? আমি সত্যি বলছি, আমি সত্যিটা জানার পর থেকে কম মার খাইনি। আপনার ভাই আমাকে মেরে ফেলার হুমকিও পর্যন্ত দিয়েছে। এই বাসা থেকে চলে না গেলে আমাকে মেরে ফেলবে। অসহ্য অত্যাচার সয়ে মিথ্যে কেন বলবো? আমার স্বামীর সাথে আপনার বউয়ের অবৈধ সম্পর্ক আছে। বিশ্বাস না হলে আমি আপনাকে হাতে নাতে প্রমাণ দিতে পারি। নাসিরের চোখ মুখে বিস্ময়। এত বড় শখটা সে সহ্য করতে পারছে না। রাতে আরিফা রান্নাঘরে এসে দেখল বাঁধন আলু কুচি করছে। তোর স্বামীকে তুই হাত করে রাখতে পারিস না, সেটা তোর ব্যর্থতা। আমাদের মাঝে দেয়াল হয়ে না থেকে তুই চলে যাস না কেন? আমি কোথায় যাব বা না যাব তা কি তোকে বলবো? কার জন্য থাকিস সেখানে পড়ে? তোর স্বামী এখন তোকে সহ্য করতে পারে না, কিছু বললে মার খাস। কোন মায়ে আছিস তুই ভালো জানিস। আমাকে নিয়ে তোরা তো চিন্তা করতে হবে না, নিজের চরকায় তেল দে। এত কিছুর পরও তুই আমাকে সাবধান করিস, বিষয়টা আসলে হাস্যকর। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন, প্রবাদটা জানিস তো। তোর দিন এগিয়ে আসছে, অপেক্ষা কর। পাগলের সুখ মনে মনে। বাঁধন উত্তর দিল না, চুপচাপ কাজ করতে লাগলো। রাতের কাজ শেষে বাঁধন রুমে যেতেই দেখল রাহিম মোবাইল হাতে বসে আছে। এক পলক বাঁধনের দিকে তাকালো না। বাঁধন সেসব গ্রাহ্য না করে শুয়ে পড়ল। গভীর রাতে পাশ হাতড়ে যখন রাহিমাকে দেখতে না পেল, তখন চুপি চুপি ড্রয়িং রুমে হাজির হলো। হঠাৎ লাইট জ্বলে ওঠায় রাহিম আরিফা দুজনেই চমকে উঠল, কারণ লাইটটা নাসির জ্বালিয়েছে। ভাইয়া তুমি? আমি তোমাকে সবটা খুলে বলছি, এবার বিশ্বাস হলো ভাইয়া? নাসির এগিয়ে এসে রাহিমের শার্টের কলার টেনে ধরে অনবরত মারতে লাগলো। মারেন, ইচ্ছে মতো মারেন, একটু ছাড়বেন না। তার বাচ্চা, তোকে আমি কত বিশ্বাস করেছি, আমার বিশ্বাসের এই মূল্য দিলে তুই? আজকে তোকে আমি মেরে ফেলবো, হারাম যাতে নিজের ভাবির সাথে। ছি, তোদেরকে একসাথে ঘনিষ্ঠ হয়ে বসে থাকতে দেখেছি আমি। এসব নোংরামি করার আগে তোদের বুক কাঁপলো না? ওকে ছেড়ে দাও নাসির, তোকে একটু পর ধরছে। আরও মারেন, মেরে ফেলেন, কাউকে ছাড়বেন না। নাসির রাহিমকে বেদম প্রহার করে আরিফাকে ধরল, চুলের মুঠি টেনে ধরে গালে সশব্দে কতগুলো চর মারল। এভাবে নষ্টামি করতে তোকে ঘরে রেখেছি আমি? নিজের ভাইয়ের সমান দেবরের সাথে নোংরামি করতে কি করে পারলি তুই? বিবি কি বর্জন করে দিয়েছিস? বাঁধন, একটা শক্ত মোটা দড়ি নিয়ে আসো, ওদের দুজনকে ঝুলিয়ে পেটাবো আমি। জি ভাইয়া। বাঁধন দ্রুত দড়ি খুঁজতে লাগলো, একটা মোটা দড়ি নিয়ে এলো। ওদের দুজনকে বাঁধতে সাহায্য করো। আরিফা নাসিরের পা জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে কাঁদতে বলে, আমাকে মাফ করে দাও, আমি অন্যায় করেছি। অন্যায় যেহেতু করেছিস শাস্তি পেতে হবে। তোদের দুজনকে পুলিশে দেব, তোকে দেব ড্রাগের কেসে ঢুকিয়ে, ওই হারামিকে দেব নারী নির্যাতনের কেসে, সারা জীবন জেলে পৌঁছে মরবি। আমাকে ডিভোর্স দিয়ে দাও, তাও এমন কিছু করো না। তোকে ছেড়ে দিলে কিংবা ডিভোর্স দিলে লাভ হবে না, বরং তোর জন্য সুবিধা হবে। তুই অনায়াসেই এই হারামিকে বিয়ে করতে পারবি, আমি তা হতে দিতে পারি না। আমায় মাফ করে দাও বাঁধন, এবারই শেষ, আমি একদম ভালো হয়ে যাব। মরে যাব তাও মাফ করব না, তোর নোংরা মুখে আমার নাম নিস না। আমি এদেরকে বেঁধে ফেলছি, তুমি পুলিশকে কল করো বাঁধন। রাহিম এগিয়ে এসে বাঁধনের পা জড়িয়ে ধরতে নিলে বাঁধন পা ঝাড়া মেরে চলে গেল পুলিশকে কল করতে।